আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023-এর অর্থনীতি দ্বিতীয় পত্রের একটা এমসিকিউ সমাধান করব, ফুল এমসিকিউ সমাধান করব, হ্যাঁ, 30টাই। তাহলে প্রথমে আমরা দেখি, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব হচ্ছে, আমরা জানি যে কৃষি জমির উপর চাপ বৃদ্ধি। তারপরে প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। এটি কে বলেছেন? এটি বলেছেন ম্যালথাস। তারপরে দেখো একটা উদ্দীপক আছে, এখানে লেখা হচ্ছে পি দেশের সরকার তার জনগণের উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। জনগণের সুচিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে তাদের শক্তিশালী ও দক্ষ হিসাবে গড়ে তোলার ব্যবস্থা করেছে। এটা হচ্ছে উদ্দীপক। এবার আমরা দেখি যে প্রশ্নটা কি। প্রশ্ন হচ্ছে, পি দেশের সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা বাস্তবায়িত হলে ঘ হতে পারে, মানে মানব সম্পদের উন্নয়ন হবে। আচ্ছা, অবশ্যই মানব সম্পদের উন্নয়ন হবে, যেহেতু সরকার জনগণের কল্যাণে কাজ করতেছে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, পি দেশের গৃহীত কর্মসূচির ফলে কি হবে? কর্মসূচির ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে দেশের উৎপাদন বৃদ্ধি পাবে, পাবে। আরেকটা হচ্ছে মাথা পিছু আয় বৃদ্ধি পাবে। ঠিক আছে, জনসংখ্যা তো বাড়বে না। তাহলে 1 আর 2 অর্থাৎ এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে আমরা 6 নাম্বারটা ও 5 নাম্বারটা সমাধান করি। এখানে প্রশ্ন হচ্ছে, জনাব শাহেদ লেখাপড়া, তাহলে আমরা 5 নাম্বারটা সমাধান করি। এখানে প্রশ্ন হচ্ছে, জনাব শাহেদ পড়ালেখা শেষ করে চাকরি না খুঁজে একটি গরুর খামার প্রতিষ্ঠা করেন। জনাব শাহেদের এই প্রচেষ্টাকে কি বলে? এটাকে সরাসরি বলে আত্মকর্মসংস্থান, নিজেই নিজের কর্মসংস্থানের সৃষ্টি। ওকে। তারপরে 6 নাম্বার, মুদ্রাস্ফীতি এরূপ একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়, অর্থাৎ দ্রব্যের দাম ক্রমেই বৃদ্ধি পায়। এটা বলেছেন ক্রাউথার। হ্যাঁ। তারপর হচ্ছে, নগদ রিজার্ভ অনুপাত পরিবর্তন করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে কে? এই ক্ষমতা আছে কেন্দ্রীয় ব্যাংকের। আচ্ছা, তারপরে মুদ্রাস্ফীতি হলে কে লাভবান হয়? লাভবান হয় উৎপাদনকারী। যদিও এই ঝামেলা আছে, কিন্তু আসলে উৎপাদনকারী লাভবান হয়। আচ্ছা, তারপরে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আর দেশের সকল ভোগ্যপণ্যের দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। এটা কিছুদিন পর আবার ঘটবে, যে যুদ্ধ হচ্ছে না আমাদের দেশে, এটা ঘটবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকার কতিপয় রাজস্ব নীতি গ্রহণ করেছে। আচ্ছা, উদ্দীপকে আর দেশের কোন ধরনের মুদ্রাস্ফীতি হয়েছে? এটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত। যখন দাম বেড়ে যাবে তখন তো ব্যয় বৃদ্ধি হয়ে গেল না। আচ্ছা, তারপরে উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোনটি কার্যকর করা হয়েছে? এটা হচ্ছে সরকারি ব্যয় হ্রাস। এটা ঠিক আছে। সরকার এখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি যে ব্যয়গুলো আছে সেগুলো হ্রাস করবে। আচ্ছা, এরপর হচ্ছে, বিশ্বায়নের ফলে কি ঘটে? বিশ্বায়নের ফলে যেটা ঘটে সেটা হচ্ছে উপকরণের গতিশীলতা বৃদ্ধি পায়। এটা ঘটে, উপকরণগুলো খুব সহজে গতিশীল হয়। আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কর্মসংস্থানও বৃদ্ধি পায়। এটাও ঠিক আছে। অর্থাৎ 2-3 কোথায় আছে? 2-3 হচ্ছে এই গ হচ্ছে সঠিক। আচ্ছা, তারপরে আমরা প্রশ্নটা দেখি। 12 নম্বরে প্রশ্ন হচ্ছে যে, বাংলাদেশের রপ্তানি আয়ে নিচের কোন পণ্যের অবদান সবচেয়ে বেশি? তৈরি পোশাক। কোনো সন্দেহ নাই যে তৈরি পোশাক হচ্ছে এটা উত্তর। এরপরে হচ্ছে, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের উন্নয়ন কল্পে কোন সংস্থাটি কাজ করে যাচ্ছে? রপ্তানি উন্নয়ন ব্যুরো, এটা কাজ করে যাচ্ছে। তারপরে দেখো, জনাব আখতার একজন সরকারি কর্মকর্তা।
প্রতি মাসে তার বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কর হিসাবে সরকারি কোষাগারে জমা দিতে হয়। অবশ্যই দিতে হবে। তিনি যখন কেনাকাটা করতে বাজারে যান, তিনি খেয়াল করেন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্য মূল্যের অতিরিক্ত কেটে নেওয়া হচ্ছে। ওকে। জনাব আখতার প্রতি মাসে সরকারকে যে কর প্রদান করেন সেটার নাম হচ্ছে আয়কর। আয়ের উপর যে কর সেটা হচ্ছে আয়কর। জনাব আখতার পণ্য মূল্যের অতিরিক্ত যে পরিমাণ টাকা বিক্রেতাকে প্রদান করেন সেটি কি? সেটি হচ্ছে জনপ্রিয় কর পদ্ধতি। অবশ্যই কর ভার সরানো যায়, হ্যাঁ সরানো যায়। তারপর হচ্ছে করের ভিত্তি সম্পৃক্ত, তিনটাই সঠিক। তার মানে তিনটা সঠিক যদি হয় তাহলে এটা কই আছে? এইটা হচ্ছে সঠিক। তারপরে নিচের কোনটি প্রদানের মাধ্যমে সরকারের কাছে প্রত্যক্ষ কোনো সুবিধা আশা করা যায় না? কর প্রদান করলে সরকারের কাছ থেকে কোনো সুবিধা আশা করা যাবে না, এটা বাধ্যতামূলক দিতে হবে। তারপরে দেশের সরকার তার দেশের কার্যক্রম পরিচালনার জন্য সরকারি কর্মচারীদের বেতন দেয় এবং দেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে। ওকে। উদ্দীপকে দেশের সরকারের ব্যয়ের দ্বিতীয় খাতকে কি বলা হয়? এটা হচ্ছে উন্নয়ন ব্যয়। এটা উন্নয়ন ব্যয় বলতে হবে, হ্যাঁ। তারপরে প্রশ্ন হচ্ছে উদ্দীপকে প্রথম ব্যয়টির উদ্দেশ্য হলো অর্থনৈতিক উন্নয়ন, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা। আরেকটা হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। এই দুইটা ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি হচ্ছে 2 আর 3, হ্যাঁ। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ কোনটি? উচ্চ জন্মহার। একটি দেশে জনসংখ্যার পরিমাণকে প্রভাবিত করে কোনটি? প্রভাবিত করে পরিবার পরিকল্পনা, হ্যাঁ প্রভাবিত করে। আরেকটা হচ্ছে বাণিজ্যিক উদ্ধৃতি এখানে আসবে কেন? মৃত্যুহার। মৃত্যুহার, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 আর 3 এই দুইটা কই আছে? এই দুইটা আছে হচ্ছে খতে, এটা সঠিক উত্তর, হ্যাঁ। তারপরে বাংলাদেশের কৃষি ঋণের উপ-আনুষ্ঠানিক উৎস আর কি, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। তারপরে পারমাণবিক কৃষি প্রযুক্তির মাধ্যমে সম্ভব উদ্ভিদ ও প্রাণীর রোগ নির্ণয়, হ্যাঁ সম্ভব। শস্য বীজ সংরক্ষণের স্থায়িত্ব বাড়ানো, এটাও সম্ভব। আরেকটা কি? জৈব সার প্রস্তুত, এটাও তো সম্ভব। তিনটাই সম্ভব। তাহলে তিন কই আছে? 3 আছে না কোথাও? এই 3, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, জনাব সাইদুর একজন ধনী কৃষক। তিনি অনেক টাকা বিনিয়োগ করে বিশাল এলাকায় যান্ত্রিক উপায়ে ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে একটি বৃহৎ খামার প্রতিষ্ঠা বা পরিচালনা করেন। অন্যদিকে তার বন্ধু মতি মিয়া একজন গরিব কৃষক। সে তার পরিবারের 5 জন সদস্য নিয়ে এক খণ্ড জমিতে চাষাবাদ করেন। ওকে। তারা সবাই মিলে যা উৎপাদন করেন তা দিয়ে কোনো মতে তাদের জীবনযাত্রা ব্যয় নির্বাহ করেন। ঠিক আছে। উদ্দীপকে বর্ণিত জনাব সাইদুরের খামারটির বৈশিষ্ট্য হচ্ছে এক হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে, আরেকটা হচ্ছে অধিক উৎপাদন, হ্যাঁ এটাও ঠিক আছে। পরিবারের সদস্য হবে না, তাহলে হচ্ছে 1 আর 2 মানে ক, এটা হচ্ছে সঠিক উত্তর। ক হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে 24 নম্বর প্রশ্ন, উদ্দীপকে মতি মিয়ার খামারটি কোন ধরনের? জীবন নির্বাহী খামার। তারপরে 25 নম্বরটা হচ্ছে ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা পদ্ধতিতে কোন ধরনের সমস্যা সৃষ্টি করে? এটা হচ্ছে কৃষি বিপণন সমস্যা। তারপরে জনাব আব্দুল করিম একটি শিল্প কারখানা স্থাপন করলেন, যেখানে শিল্পনীতি 2016 অনুযায়ী তার বিনিয়োগ সীমা 10 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা এবং শ্রমিক নিয়োগের পরিমাণ 16 থেকে 50 জন। জনাব আব্দুল করিমের শিল্প কারখানাটি কোন ধরনের? এটা হচ্ছে সেবা শিল্পের অন্তর্গত, হ্যাঁ। আমরা তো
পরিমাপগুলো জানি। এটা হচ্ছে সেবা বলতে হবে। তারপর হচ্ছে জনাব হাশেম একজন শিল্পপতি ও উদ্যোক্তা। তিনি দেখলেন তার দেশ বিদেশ থেকে প্রচুর মোটরসাইকেল আমদানি করে, মানে তার দেশটা বিদেশ থেকে মোটরসাইকেল আমদানি করে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন দেশে একটি মোটরসাইকেল কারখানা স্থাপন করবেন। ওকে, জনাব হাশেম যে শিল্পটি প্রতিষ্ঠা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেটি কোন ধরনের? এটা হচ্ছে আমদানি বিকল্প, মানে বিদেশ থেকে না এনে নিজের দেশেই উনি করতে চাচ্ছেন। সরি। তারপর হচ্ছে উদ্দীপকের শিল্পের প্রভাবে দেশের অর্থনীতি কি ঘটবে? দেশের অর্থনীতি প্রথম হচ্ছে আমদানি কমে যাবে। হ্যাঁ, আমদানি হ্রাস হবে, রপ্তানি বৃদ্ধি না, রপ্তানি বৃদ্ধি হবে কেন? আরেকটা হচ্ছে আত্মনির্ভরশীলতা, মানে 1 আর 3, 1 আর 3 এই দুইটা হচ্ছে সঠিক, অর্থাৎ 2। তারপরে পোশাক শিল্পের দ্রুত বিকাশের জন্য কোনটি পরিত্যাগ করা উচিত? এটা হচ্ছে কি করা উচিত? তৈরি পোশাক শিল্পের আমদানি, এইটা খুব দ্রুত ত্যাগ করা উচিত। এরপরে 30 নাম্বার, বৃহদায়তন শিল্প বিকাশের ফলে কি হবে? শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক থাকে? উন্নত উৎপাদন কৌশল ব্যবহার করা হয়, এটা হচ্ছে সঠিক। তো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023-এর সবগুলো এমসিকিউ শেষ করলাম। আশা করি তোমরা পড়াশোনায় মনোযোগী হচ্ছ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।